চিৎকার করতেছিস কেন? আমাকে উত্তর পাড়ার বাগান বাড়িটা খান সাহেব দখল করে নিতেছে। কে? আমরা বাধা দিতে গেছি বলে আমাকে মারছে। খানের এত বড় দুঃসাহস? রহমত! যে হুজুর বলেন। হুজুর রহমত খান আমার কলিজায় হাত দিছে, আজ আমি ওরে উচিত শিক্ষা দেব। রহমত! যে মার শালারে! রহমত, চল তোর হাসপাতালে নিয়ে যাই। রহমত! না হুজুর না, আমার সময় শেষ। না রহমত, তোর কিচ্ছু না হুজুর, পরপারের ডাক আমার এসে গেছে। দুঃখ একটাই, মরার আগে আমার ছেলে আর বউরে দেখে যেতে পারলাম না। ওদের দেখার আর কেউ রইল না হুজুর। আমি আছি রহমত, আমি আছি। আমি থাকতে তোর পরিবারের কোনো কষ্ট হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা কথা বলো বাবা, কথা তো বাবা, কথা বলো বাবা, কথা বলো। কি করলা মানুষটারে তুমি কেন কেড়ে নিলা? কেন আমারে বেসাহারা করলা? কথা বলো বাবা, কথা বলো। নয়নের মা, লাশ এইভাবে বেশিক্ষণ রাখা ঠিক না। কথা বলো। তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে। না না, আমার স্বামীর আমি নিয়ে যেতে দেব না। কথা কর নয়নের বাপ, কথা কর। শান্ত হও, কাঁদো না। রহমত নাই, আজ থেকে আমি তোমাকে পাশে থাকবো। তোমাকে দেখাশোনার দায়িত্ব আমার। নয়ন, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবা। মা ফুল! বাবা, কি হয়েছে বাবা? দেখ কারে নিয়ে এসেছি। বাহ, তুমি তো খুব সুন্দর। তুমিও তো খুব সুন্দর। ও কে বাবা? ও নয়ন, তোর রহমত চাচা ছেলে নয়ন। মাফুল, আজ থেকে ও তোরে স্কুলে আনা নেওয়া করবে। তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু। না মা, বন্ধু না, ও তোর স্কুলের ব্যাগ আর পানির বোতল আনা নেওয়া করবে। করুক, তাতে কি? আজ থেকে নয়ন আমার বন্ধু। চলো নয়ন, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। কানামাছি বাবা, ডালে পাবি তারে যো। যেতে পারি না। ধর। কি হয়েছে ফুল? নয়ন আমাকে ধাক্কা দিয়েছে। তুই আমার ফুলরে মারছিস, আমি তোর সারম না। নয়ন, তুমি ওকে মারলে কেন? তোমারে মারছে দেখা। আমার গায়ে যে হাত দেবে তাকেই তুমি মারবে? হ্যাঁ মারুম, মাইরে নাক ফাটাইয়া দিমু। তুমি আর অন্য কারোর সাথে খেলবা না। আচ্ছা ঠিক আছে, আর কারোর সাথে খেলবো না। আজ থেকে শুধু তোমার সাথেই খেলবো। চলো চলো। মা, আমাকে খাওয়াবে না? এটা কি তোমার মা যে তোমারে খাওয়াইবো? এটা আমার মা, আমারে খাওয়াইবো, তোমারে খাওয়াইবো না। যাও। না, আমি যাবো না। না বাবা, মা সবার মা। ঠিক আছে তাহলে খাও।
যাবি কেন? চল বাড়িতে যাই। না নয়ন, তোরে স্যার বাড়িতে যাইতে আমার মন চায় না। সারাক্ষণ তোর পাশে থাকতে ইচ্ছা করে। আমার দুই চোখ জুড়াইয়া শুধু তোরে দেখতে ইচ্ছা করে। না ফুল, অনেক আগেই তোর কলেজ ছুটি হয়েছে। তোরে নিয়ে বাড়িতে ফিরতে দেরি হইলে মাদক সাহেব রাগ করবো। আচ্ছা নয়ন, আমার বাপ কি বাঘ না ভাল্লুক? তুই আমার বাপকে এত ভয় পাস কেন? আমি ভয় পাই না। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর তোর বাপ আমারে তো বাড়িতে চাকরি দিছে, তোরে স্কুল কলেজ থেকে আনা নেওয়ার দায়িত্ব দিছে। আর তাই কিন্তু আমার প্রতি তো তুই কোনো দায়িত্বই পালন করতেছিস না। কি কইলি? হ্যাঁ, ঠিকই কইছি। তুই জানিস না, ছোটবেলা থেকে তোর সাথে চলতে চলতে কখন যে তোর ভালোবেসে ফেলাইছি তা আমি নিজেও জানি না। আর তাই তো তোর এক মুহূর্তের লাইগা চোখের আড়াল করতে চাই না। ফুল, হ নয়ন। ঠিক আছে রে। আরে ভাইবো না তো, কোনো বৃষ্টি লেগে দেরি হয়েছে। সাবধানে, উম, আস্তে আস্তে। আয় মায়। আরে আমার লক্ষ্মী মামুনিটা বৃষ্টিতে ভিজে চুপ চুপ হয়ে গেছে। আমার আম্মাজান কত কষ্ট করে কলেজে যাওয়া আশা করতেছে। ফরু, হুজুর ফরমান আলী। শোন ফরমান আলী, আগামীকাল থেকে আমার আম্মাজান আর পায়ে হাইটে কলেজে যাওয়া আশা করবে না। আম্মাজানের জন্য শহর থেকে এখন ট্যাক্সি আনার ব্যবস্থা কর। সত্যি বাবা, আমাকে ট্যাক্সি আনবা? আমার আম্মাজান কষ্ট করবে আর আমি ধন সম্পদ বগলে করিয়া ঘুরে বেড়াবো। আমার সবকিছু তো তোরই জন্যে। আমার লক্ষ্মী বাবা। যাও মা, ঘরে যাও। আচ্ছা। হুজুর গোলামটা ঢোকে। নয়ন, দে বইগুলোতে। জি। উত্তর পরগনায় নতুন ধান উঠছে, ওইখানে ধানের দেখাশোনা করার জন্য লোকের দরকার। কাল ভোরে তুই উত্তর পরগনায় যাবি। ওইখানে চাকররা কাজ করবে, ওরা যা মজুরি পায় তুইও তাই পাবি। কিন্তু হুজুর, ফুল? ফুলের কথা তোরে ভাবতে হবে না। এখন থেকে ফুল ট্যাক্সিতে করে কলেজে যাবে। যতদিন পর্যন্ত ট্যাক্সি না আসবে ততদিন পর্যন্ত ফুল কলেজে যাবে না। যা। জি হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর আমনে যা দেখাইলেন আমি বুঝতে উঠতে পারি নাই। ওরু রে, কারে কিভাবে শায়েস্তা করতে হয় আমি তা ভালো করেই জানি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এতদিনে বুঝি আমাকে দিন ফিরাইলো। তুই এত খুশি হইতেছস কেন মা? খুশি হবো না? জমি জিরাত দেখাশোনার কামে খাটনি কম, কামাই বেশি। তুই উত্তর পরগনায় কামে গেলে মাতবর সাহেব বেতন বাড়াইবো। বছর ঘুরলে তাহলে আমি বিয়া করাবো। বিয়া? হাহ, আমি বিয়া করলে তো? কেন করবি না? কেন? আমি আর কতদিন তোরে রাইন্দা বেড়ে খাওয়ামো? আমার বয়স হয়েছে না? ওই যে কাঁঠাল এখনো গাছে ধরে নাই আর উনি গোফে তেল দিতেছে। আর উত্তর পরগনা আমি গেলে তো? কেন যাবি না? তোমার সাইডে এত দূরে গিয়া আমার মন টিকবো না মা। মন টিকনের ব্যবস্থা আমি করে দিতেছি। তরে বিয়া করাইয়া লগে বউ দিয়া দেবো। তখন দেখবি উত্তর পরগনা থেকে আর আইতে ইচ্ছে হইব না। খালা, ও খালা, বমাবো তাড়াতাড়ি ভাত দাও তো খালা, আমার খুব খিদা পাইছে। মাদপুর বাড়ির এত ভালো ভালো খান রেখা প্রতিদিন আমার বাড়ির ডাল ভাত কেন যে খাইতে আসোস? কি মজা পাচ্ছে খাওয়ানে? এই খাওনের মধ্যে যে মায়ের হাতে মমতা আছে খালা। জন্মের পর তো নিজের মায়ের দেখি নাই, তাই তোমার হাতের খাওন খাইলে মনে হয় নিজের মায়ের হাতে খাওন খাইতেছি। এর লেগেই তো আমি মায়ের সাইডে যাইতে চাই না। ঘরের বউ কি আর মায়ের মতো রানতে পারবো?
এই বেকুবটারে তুই একটু বুঝাতো মা, বিয়ার বয়স হয়েছে, অহন বিয়া শাদী না করলে হইব? বিয়া? হ, মায় আমার বিয়া ঠিক করে ফেলাইছে, মাইয়া দেখাও শেষ। কি? মাইয়া কোন গ্রামের? কার মাইয়া? দেখতে কেমন? চাই তো তোর মতো একটা লক্ষ্মী মাইয়া, কিন্তু এত বড় কপাল তো আমগো নয়নের নাই। তাই যেমন মাইয়া পাই তারে বিয়া করাই আনম। কেন খালা, আমি যদি তোমার ঘরের বউ হই, তাহলে তুমি কি তোমার ঘরে জায়গা দিবা না? এটা তুই কি কস মা? আকাশের চাঁদ গরিবের ঘরে কেমনে থাকবো? চাঁদের আলোতে যে আমার ঘর পুইরা যাইব, ঘরে আমি আকাশে চাঁদে জায়গা দিতে পারুম না। এমন কথা জীবনে কোনোদিন মুখেও আনিস না মা। কেন? তোমরা তো আমাকে মতো মানুষ, সম্পর্ক যদি হয় তাতে দোষের কি? আমার পোলা তগবাড়ির গোলাম, তার বাবাও তোর বাবার গোলামি করছে, গোলামি করছে তার দাদাও। গোলামের গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক মাতবর সাহেব কোনোদিনও মাইনা নেব না। তুই ছোটবেলা থেকে আমার নয়নের সাথে বড় হয়েছিস, প্রতিদিন দুপুরবেলা নয়নের সাথে আমার হাতের খাওয়ান খাইছিস, সেই সম্পর্কের জেদ ধরা আমার বাড়িতে আসা যাওয়া করস, এইটাই অনেক। কিন্তু এরপর যদি কিছু ভাইবা থাকস, তাইলে তাইলে আর আমগো বাড়িতে আনার দরকার নাই। মা যতই বলুক, আমি সারা অন্য কেউ তোর ঘরের বউ হলে আমি তারে গলা টিপা খুন করে ফেলামো। কিন্তু তোর বাবাই যে আমারে উত্তর পরগনায় পাঠাইতেছে, দেখা সাক্ষাৎ করুম কেমনে? উত্তর পরগনা কেন, তরে উত্তর মেরুতে পাঠাইলো, এই ফুল তর ছিল তরই থাকবো। এই ইডিয়েট, রাস্তা ছাড়ো! এই কেডা? রাস্তা ছাড়ো! কেন ছাড়ো? আরে মিয়া ভাই আতঙ্কা যাইবেনই তো, যাওয়ার আগে আমার হাতের এক গ্লাস রস খাইয়া যান, সাথে এই এলাকার সমস্ত খবরাখবর ফিরি। আচ্ছা, তুমি কি মাতবার বাড়ির সবাইকে চেনো? আরে ভাই চিনি মানে? আরে তাগোর সাথে তো আমার আত্মার সম্পর্ক। ও তাই? তাহলে তোমাকে পেয়ে ভালোই হলো। আগে আগে তোমার এক গ্লাস রস দাও। আর শোনো, এই হলো আমার একমাত্র ছেলে ভুলু, ওর সঙ্গে মাতবারের মেয়ের বিয়ে ঠিক করতে এসেছি। ও আল্লাহ, এ কি বিয়া করতে আইছে না বিয়া বইতে আইছে? আচ্ছা, মাতবার বাড়ির মেয়ের সম্পর্কে আমাকে একটু ধারণা দাও। আমাকে মাতো সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতো সাহেবের মেয়ে ফু? হ্যাঁ হ্যাঁ। তার কথা আর কি বলবো, মাইয়া দেখতে মাশাআল্লাহ একেবারে রাজকন্যার মতো, আলহামদুলিল্লাহ। গায়ের রং একেবারে দুধে আলতা। তাই নাকি? আর যেই দেখে সেই প্রেমে পড়ে যায়। মাশাআল্লাহ। ঘটনা তো একটা আছে। ঘটনা কি? না না, ওইটা কোনো ব্যাপার না। তবে কি খুলে দাও বাবা। কি আর বলবো, কি? মাইয়ার কপালটা বড়ই খারাপ স্যার। কেন? কতজনে দেখলো ও, কিন্তু বিয়ে আর হইল না। রাখ, ইয়ে বিয়া হলো না কেন? কেমনে হইব কোন? যে পোলা দেখতে আসে হ্যাঁ সে আপনার মতো গাড়ি দিয়ে আসে ঠিকই, হ্যাঁ। কিন্তু যাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না। এ আল্লাহ, মানে? না না, আর কিছু নাই। যেমন ধরেন গিয়ে গতবার আইছিল ঢাকা শহর থেকে আপনার মতোই একজন সাহেব, আপনার অবশ্য বড় গাড়ি দিয়ে আইছিল, কিন্তু পরে রাইতের অন্ধকারে কল্লা পাওয়া গেল পানা পুকুরে, আর শরীর শরীর গাব গাছের মাথায়। সর্বনাশ। আরে এটা তো কিছুই না, তার আগে জনের তো শরীরের কোনো হদিসই পাওয়া যায় না। অনেকদিন পরে পূর্ব পাড়ার পুকুরে মাছ ধরার সময় জালের মধ্যে উঠাইলো তার হাড্ডি গুড্ডি। ওরে বাবা, সে কি ডাইনি? আলাই বালাই, ডাই নইব কে? বট গাছের বড় জিনের আসর আছে। তয় কি? তয় আমাকে সাঞ্জ পুকুরের মাজারে গিয়ে দোয়া না নিয়ে গেলে ওই বাড়ি থেকে বাইসা আসা মুশকিল আছে। সাঞ্জু ফকিরের দরগা কোন দিকে? জঙ্গলের ভিতরে। আমি যাইতে পারবো না। না না, পারবো। ওইদিকে তো দরগা, ওইদিকে। আরে আপনি তো একা চিনবেন না,
আমার সাথে নিয়ে যাইতে হইব। তাহলে চলো। আল্লাহর ইচ্ছায় ফকির বাবার কাছে পৌঁছে যাবো। এই কোনো চিন্তা করেন না। কোথায় তোমার ফকির বাবা? দেখাইতেছি। কোথায় গেলেন বাবারা? দোয়া দিয়ে দেন। লাঠিয়াল ফকির তো জীবনেও দেখিনি। কই নিয়ে এলে বাবা? জায়গা মতো নিয়ে আইছি। এই চপ, নাড়াচাড়া করবি না, নইলে কিন্তু জানে মাইরে ফেলামু। দোস্ত, গাড়ির কি করু? গাছের ডালপালা দিয়ে ঢাইকা রাখ। আরে ব্যাক করে দুটারে রশি দিয়ে কষিয়ে বাইন্ধা গাছের মাথায় ঝুলায় রাখ। কয়দিন ঝুলে রাখবো? বাবা যতক্ষণ পর্যন্ত এই সব বলদের মাথা থেকে বিয়ার ভূত না যায় ততক্ষণ। তুই কোনো চিন্তা করিস না, তুই গিয়ে তোর কাম কর, আমি দেখতাছি। এবার গাছে দোলা বাবা, আমি যাই। হ্যাঁ আমি তো বিয়ে করবো। চল, চল, আরে, আমার বিয়ে কর। আমার বাইরে দেখ বাইরে। না রে, কাজটা মনে হয় ভালো হয় নাই। ভালো হয় নাই মানে? আরে আমি যদি না আটকাইতাম তাহলে তো ওরা সোজা তোকে বাড়িতে চলে যাইতো। তখন কি হইতো? কি হইতো? ওরা পছন্দ কইরা আমার বিয়ে করে নিয়ে যাইতো। কি মনে হইতেছে অগলকে একেবারে দরদ উতলায় উঠছে? ঠিক আছে, যা ওই হিজড়াটারে বিয়ে কর, আমি গেলাম। আরে আরে, তুই রাগ করে কই যাইতেছস? আমি কি সত্যি সত্যি কইছি নাকি? তাইলে দেখলাম আমার জন্য তোর ভালোবাসা কতটুকু। ফুল, দুনিয়াতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হইতো তাহলে সেই পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম, প্রমাণ করতাম আমি তোরে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি। নয়ন, হ ফুল। কি কইতেছেন চৌধুরী সাহেব? আপনার ছেলে আর নাতি সকালে রওনা দিছে, কিন্তু এখনো তো আমার বাড়ি পৌঁছায় নাই। হ্যাঁ, মোবাইল ফোনও পাইতেছেন না? ঠিক আছে, আমার বাড়িতে পৌঁছানো মাত্রই আপনারা আমি ফোন দিয়ে জানাবানে। গরু হুজুর, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। চৌধুরীর ছেলে আর নাতি এখনো পৌঁছলে না কেন? আমি কিন্তু গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি শিওর নয়ন এই এর লগে জড়িত। চৌধুরীর পোলা আর নাতিরে ওই হাওয়া করছে। যা চারদিক খুঁজে দেখ, আমি জানবার চাই চৌধুরীর ছেলে আর নাতি কোথায়। জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম, আমি যাইতে আছি। বড় করিয়া তো কইয়া আইলাম, জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম। এলা মানুষ কোথায় খুঁজি? গেলে কোথায়? এখন যে কি করি? পানি এলে কোন দিয়া কি মুদ্দেই ওরে বাবা রে, ইয়াদের বলাই দেই। আরে এদের আমাকে হবু জমাই রে বাইন্দে রাখছে। আরে এখানে খানা আইতেছে আমি। এই আমনে এই অবস্থা কেডা করছে? ওর নাম নয়ন। কি এক্ষুনি মাতবর সাহেবের কাছে চলেন, আজ ওরে জেলের ভাত খাওয়ামু। না রে কাকু, এই বিয়ে হবে না। এই ছেলে তো বিয়ে করবি না, আর ওর বাপে বিয়ে করবে না। আরে খানা রে, কির মধ্যে বললাম। হুজুর হুজুর, চৌধুরীর পোলা নাতির আমি খোঁজ পাইছি। দাঁড়া ফরমানের বাচ্চা, তোরেও দেখাইতেছি। চৌধুরীর পোলা নাতির খোঁজ পাইছি। কোথায় খোঁজ পাইছিস তুই? জঙ্গলের ভিতরে বাইন্দে থইছে। কার এত বড় সাহস? কেনা সেই বেয়াদব? ওই পোলার নাম ওই লগিয়া ফরমান, আমি তোরে প্রশ্ন করছি, উত্তর দে। নাম কি ওই বদমাইশের? ওই পোলার নাম ওই লগিয়া আমি আবার তুই মির্গির বেড়ামের মতো করিস। হ্যাঁ,
হলো আমি ফাজলামি পছন্দ করি না। ওই ছেলের নাম ক। ওই ওই বলা শীতকে চাচা, কোন চাচা? তার নাম কোন? হলো আমি নাম জানবার চাইতেছি। কবি হরি এদিকে আয়। ওরে ধরে হাসপাতালে নিয়ে যা। তোর সাহস তো কম না, ফরমান আলীরে একবারে সাইজ করে দিছস। আরে হ, তুই জানিস না ফরমান বেটা অনেক বড় বদমাশ, সবসময় শুধু প্যাচ লাগাইতে থাকে, তাই ওরে কারেন্টের শার্ট লাগাই দিছে। খুব ভালো করছস, বেশি কথা কইলেও তোর মাথায় বুদ্ধি আছে। কিন্তু আমার যে ভয় হইতেছে নয়ন, বাবা এখনো তো নাম জানতে পারেনি। তাই হাসপাতাল থেকে ওই ফরমান যদি সুস্থ হইয়া বাবার এসব জানায় দেয়, সেই চিন্তা তুই আমার উপর ছাইরা দে। ফরমান বেটা যাতে মাতবর সাহেবের সাথে যোগাযোগ করতে না পারে, সেই দায় দায়িত্ব আমার। সিস্টার, এর কি হয়েছে? বুঝতে পারছি না স্যার, কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে আর সামনে যাকে পাচ্ছে তাকে আঁকড়ে ধরছে, তাই তাকে বেঁধে রেখেছি। আর গলা দিয়ে পাখির মতো চি চি শব্দ বের হচ্ছে। এই যে, আমার কথা শুনতে পাচ্ছেন? স্ট্রেঞ্জ, এমন কেস তো কোনোদিন দেখিনি। মনে হয় ভোকাল কর্ড ড্যামেজ হয়ে গেছে। সিস্টার, ওনাকে স্পেশাল কেয়ারে রাখতে হবে, আর আমি যা লিখে দেব সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। শুনুন, আপনি আমার চেম্বারে আসুন। জি স্যার। জি, কিছু বলছেন? কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি লেখাপড়া জানেন? আমি কাগজ কলম নিয়ে আসছি, আপনার কথা আপনি কাগজে লিখে দিবেন, ঠিক আছে? হুজুরের কাছে সব কইয়া দিব, এইবার মজা বসবে আনে। এই যে আপা, জি বলুন। আপনি কাল লিগা কাগজ কলম আনতে চান? কেন, এই বেডের পেশেন্টের জন্য? সর্বনাশ, এইটা আপনি কি করতেছেন? ওনার চরিত্র তো জঘন্য খারাপ। মায়ে মানুষ দেখলে চিঠি লেখা কুপ্রস্তাব দেয়। কি সাংঘাতিক! ওই রোগীর মাথায় যদি একবার ওই ব্যারাম ওঠে, তাহলে কারেন্টের শর্ট ছাড়া তার থামানো যায় না। তাহলে তো সেই ব্যবস্থা করে রাখতে হয়। আরে রাখতে হয় মানে? অবশ্যই রাখবেন। ইজ্জত গেল, তোর ইজ্জত ফিরে পাইবেন না। আর আপনি বেজ্জতি হইলে তো আমাকে পুরো গ্রামের বদনাম। আর তাই তো আমি এত দূর থেকে পায়ে হাইটা কষ্ট করে আপনার খবরটা দিয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই বেটা যদি আমার গায়ে হাত দেয়, তাহলে এবার তার সব রোগ ভুলিয়ে ছাড়বো। নয়ন ভাই তো ঠিকই বলেছে, আসলেই তো শালার চরিত্র খারাপ। এখন তার ওষুধ একটাই। কি এখন কেমন লাগছে? সিস্টার, ওনাকে এখন একটি ইনজেকশন দিয়ে দিন। জি স্যার। ওকে। এ কি, এইভাবে হাঁপাতেছিস কেন? আর এত দেরি করলি যে? হাসপাতালে ফরমান আলীর ব্যবস্থা করে দিয়ে এলাম। আমি কিন্তু সত্যি খুব ভয় পাইতেছিলাম, যদি বাবা আমাকে ঘটনা যায় না ফেলাইতো, তখন কি হইতো? আমার উপর তোর বিশ্বাস নাই? তোর লেগে আমি সব করতে পারি। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন, এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা ছাড়া। হারাম, যে পাতে খাবার খাস সেই পাতে ফুটা করিস? তোর কত বড় সাহস, আমার বাড়ির চাকর হইয়া আমার বাড়ির ইজ্জতের উপর হাত দিস?
ইন্দুরের সাও ইজ্জতের বেড়া কাটতে আইছিলা, এইবার বসবা খেলাটা। না বাবা, ওর কোনো দোষ নেই। আমি নয়নরে ভালোবাসি। চাকরের জন্ম খালি আমাগো মতো লোকের সেবা করার জন্য, হ্যাঁ। পায়ের জুতা পরিষ্কার করার জন্য, ভালোবাসার জন্য না। চলে আয় বলছি। না বাবা না, নয়নরে সেন আমি যাবো না। পারবা? এ হুজুর, ওরে নিয়ে যা। এই তো চাইছিলাম। এদিকে তুমি এদিকে। খবরদার! আমার মেয়ের নাম ধরে ডাকলে তোরে আমি জিন্দা কবর দেব। মাতবর সাহেব, আপনি ফুল রে এখান থেকে নিয়ে যেতে পারবেন, কিন্তু আমার মন থেকে ফুলের ভালোবাসা কোনোদিনই মুছে ফেলতে পারবেন না। কারণ তোর মুখে ফুলের ভালোবাসার কথা শোনার আগে আমি তোর জবান বন্ধ করে দিতে পারতাম, কিন্তু তোর বাপ আমার জীবন রক্ষা করছে বলে এখনো তোরে আমি জানে বাঁচায় রাখছি। তোরে আমি শেষবারের মতো সাবধান করে দিতেছি, ভবিষ্যতে আর কোনোদিন ফুলের সাথে মেশার চেষ্টা করবি না। তাহলে আমার সে খারাপ তোর জন্য আর কেউ হবে না। কথাটা মনে রাখিস। চল, তোমার তাড়াতাড়ি চল। তালা মারিয়ে চল। কি কইতেছেন মাতবর সাহেব? আমার নয়ন? হ্যাঁ, তোমার নয়ন। গোলামের বাচ্চা গোলাম, পায়ের জুতা মাথার তাজ হইতে চায়, মাতবর বাড়ির জামাই হওয়ার স্বপ্ন দেখে। না না মাতবর সাহেব, আপনি নিশ্চয় ভুল শুনছেন। আমার নয়ন এমন কাজ করতে পারে না। ও তাই নাকি? তোমার পোলা দুধে দোয়া তুলসী পাতা, তাইলে বনে বাজারে পুকুর ঘাটে জঙ্গলে মাতবর সাহেবের মাইয়ারে নিয়া কি পুঁতি পাড়ায়? এই চুপ থাক। শোনো নয়নের মা, নয়ন যে অন্যায় করছে তার শাস্তি স্বরূপ নয়ন আমি জ্যান্ত কবর দেবার পারতাম, কিন্তু নয়নের বাপ আমার জীবন বাঁচাইছিল বলেই তোমার ছেলের জীবন ভিক্ষে দিলাম। কিন্তু এখন থেকে তোমরা আর এই গ্রামে থাকতে পারবা না, আশেপাশে গ্রামেও না। এটা কি কোন মাতবর সাহেব? এমন শাস্তি আপনি আম করে দিয়েন না। এই বাড়িতে আমি যখন প্রথম বউ হয়ে আইছি তখন নয়নের বাপের আমি কথা দিছিলাম, বউ হয়ে এই বাড়িতে আইছি, লাশ হয়ে এই বাড়ি থেকে বাইরে হবো। আপনি আমার স্বামীর বিটা ছাড়া করেন না। না, এখন আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আমার কথা যদি তোমরা না শোনো তাহলে আমার লোক দিয়া তোমাকে ঘাড় ধরে এই গ্রাম ছাড়া করাবো। কথাটা মনে রেখো, কাল সকালেই তোমার পোলারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবা। না, আমার জীবন থাকতে এই ভিটা বাড়ি থিকা আমাকে কেউ বাইর করতে পারবো না। কি তুই মাতবরের চোখের দিক তাকাইয়ে কথা কইতে আসোস? হক কইছি, জুলুম আর অত্যাচার যখন গরিবের অস্তিত্বের উপরে হাত দেয় তখন নিজের অধিকার রক্ষার জন্য শুধু প্রতিবাদ না, প্রয়োজনে হাতে হাতিয়ারও তুলে নিতে হয়। নারায়ণ, তুই আমার স্নেহ মায়া দেখছিস, আমার রাগ দেখিস নাই, কিন্তু এখন দেখবি। এই ওরে মাইরে গ্রাম থেকে বাইর করে দে।
কেন? বাড়ি একটা খাইছি। চল যাই। লন দেই। নয়ন, তুই কিছু ভাবিস না মা, মাতবর আমাকে কিছুই করতে পারবো না। এইটা আমার বাপ দাদার ভিটা, মাতবরের কোনো ক্ষমতা নাই আমাকে ভিটা ছাড়া করে। কিন্তু নয়ন, তুই জানোস না, ছোটবেলায় তোর কঠিন অসুখ হয়েছিল। ডাক্তার কবিরাজ দেখাইতে গিয়া তোর বাবা আমাকে ওই ভিটা বাড়ি রহমত মেয়ের কাছে বন্ধক রাখছিল। সুদে আসলে অনেক টাকা হয়েছে। মা, তুই ভাবিস না মা, আমি যেমনে পারি বাবার এই ঋণ আমি শোধ করে দিব। চল। ফরমান। জি হুজুর। আমি নয়নরে গ্রাম ছাড়া করতে না পারলে আমার মনের আগুন নেবে না। আমারে এত বড় বেইজ্জতি। হুজুর, বেইজ্জতি কি মুই কম হইছে? কাঁচাগি ঠেলা বাস দিয়া মোর গালটা বাসে একটা বাড়ি মারছে। দেখেন ডিমের নান ভুলিয়া রয়েছে। ওর এই একটা কেরা কলের মধ্যে হলাই তুইবে। একটা বুদ্ধি বের কর। ধরেন না, ফোড়া মানে ফোড়া। হুজুর, হুজুর, বুদ্ধি একটা পাইছি। আপনার মনে নাই আপনি কইছিলেন নয়ন গো ভিটা বাড়ির দলিল মন্ডল মেয়ার কাছে বন্ধক আছে। নয়নের কামাই টাকা দিয়া ছুটাইতে চাইছিলে। ছুটানের আগে বেশি টাকা দিয়া মন্ডলের কাজ দিয়া জমির দলিলটা আপনি কিনিয়া ফালান। এর পর ভিটা বাড়ি এমনিতেই সার দিয়া লুঙ্গি কাঁচা দিয়া বাইয়া যাইবে। ফরমান আলী, তোর এত কেঁচা বুদ্ধি আসে কোন দোকান থেকে? ওরা ফরমান যা, গালাই গেলাইছে। যত টাকা লাগে রহমত মন্ডলের কাছে দলিলটা কিনে নিয়ে আয়। হ ফরমান আলী, টাকাই আসল কথা। 5,000 টাকার জন্য নয়নের বাবা জমি বন্ধক দিছিল, কিন্তু নয়ন জমি ছাড়াইতে পারবো বলে তো আমার মনে হইতাছে না। আরে না, মনে হরণের কিছু নাই, জীবনেও ছাড়াইতে পারবে না। আমাকে হুজুরের দয়ার শরীর, আপনি রাজি থাকলে কিছু লাভ দিয়া আইডি দলিলটা নিয়ে যাইতে চাই। তাইলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার 15,000 টাকা চাই। হে আনায় দিলাম। এইবার তাড়াতাড়ি দলিলটা দেন। মারাই আনছিলাম, তাইয়ে থাকেন না। এই না, আসসালামু আলাইকুম। আলাইকুম। সাব্বাস ফরমান। তুই তুই একটা কামের কাম করতে। হুজুর, এখন মুই যাই। যাবি? আচ্ছা, যা। এই শোন শোন, আমার বলাই টাকা কি সবই লাগছে? না, সব লাগে নাই, কিছু বা পকেটে রাখছি। বা পকেটে? হয়। যা। আসসালামু আলাইকুম। এইবার নয়ন বুঝবে চাইলের থেকে ধান হয় না ধানের থেকে চাইল হয়। এই দলিল দিয়েই নয়নরে আমি বিদ্যা ছাড়া করবো। কি আমাকে বন্ধকে দলিল রহমত মিয়ার কাছ থেকে মাতবর কিনে নিছে? নয়নের মা, মাতবর আমাকে কইছে নয়নের বাপ 5,000 টাকার বিনিময়ে তোমাকে ওই ভিটা বাড়ি বন্ধক রাখছিল রহমত মন্ডলের কাছে। এখন রহমত মন্ডল 25,000 টাকার বিনিময়ে সেই দলিল বিক্রি করে দিছে মাতবরের কাছে। সব বুঝতে পারছি, এইটা মাতবরের একটা চক্রান্ত। নয়নের মা, এখন তোমাকে বাড়িটা সাইডে দিতে হইব। দলিল অনুযায়ী এখন এই বাড়ির মালিক মাতবর সাহেব। এখন তো আর কইতে পার, কাল সূর্য উঠার আগে বাড়ি খালি করিয়া চলিয়া যা বা শ্বশুর হইয়া মাতবর সাহেবের হুকুম। নয়নের মা, আমরা তাহলে এখন যাই। লাইন দেই, লাইন 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 হাঁটেন। মা,
হয়েছে মা? কি হয়েছে? কান্দুস কেন? নয়ন রে, আর বুঝি তোর বাবার এই ভিটা বাড়িটা ধরে রাখতে পারলাম না। কি কইতেছস মা? মাতবরের লোক আইছিল রহমত মিয়ার কাছ থেকে। তোর বাবার বন্ধুকে দলিল কিনে নিছে মাতবর। অহন ঋণের টাকার লেগা আমার শ্বাস হয়ে গেছে। সময় মতো টাকা দিতে না পারলে গ্রামে সালিশ বসায় এই বাড়ি দখল করে নিব। অসম্ভব, আমি এটা হইতে দেব না, কিছুতেই না। গ্রামের সবাই যখন একই কথা কইব তখন তুই কি করবি বাবা? দাঁড়া মা, এই গলার হার নিয়ে তুই কই দিতেছস? এই হাটটা মাতবরের কাছে বন্ধক দিয়া আমি তার কাছ থেকে 1 বছরের সময় নেব। না মা, বাবার একমাত্র চিহ্ন এই হার আমি তোরে বন্ধক রাখতে দিব না। প্রয়োজনে দিন মজুরি করুম, মাথার গাম পায়ে ফালায় টাকা রোজগার করে মাতবরের ঋণ শোধ করুম, তবুও তোরে এই হার আমি বন্ধক রাখতে দিব না, কিছুতেই না। নয়ন সরে যা, পথ ছাড়। না মা, সরে যা করতেছি। না মা, সরে যা। মা, অসম্ভব। আমার পক্ষে তোমাদের একদিনও সময় দেওয়া সম্ভব না। এই গ্রাম তোমাকে ছাড়তেই হবে। গ্রামে থাকলে তোমার পোলা মাতবরের মাইয়ের লোকে দেখা করবেই। আমি আপনাকে কথা দিতেছি মাতবর সাহেব, নয়ন আপনার মায়ের কাছে কোনোদিনই আইব না। আমি নয়নরে বোঝামো। কিন্তু আমার দলিলের টাকার কি হবে? আমার এই শেষ সম্বল গলার হার রেখা আমার 1 বছরের সময় দেন। 1 বছর পর আপনার সমস্ত টাকা শোধ করে দেবো। না, আমি একদিনও সময় দেওয়ার পারবো না। মাতবর সাহেব, আমার একটু দয়া করেন। না, কোনো দয়া নাই। হুজুর, এত করিয়া জন্য অনুরোধ করতে আছে, তো অনেরে ফিরে দেওয়াটা ঠিক হইবে না। কি কইতেছিস? গেলেন আচ্ছা, দাও। আমি তোমারে 1 বছরের সময় দিলাম। অনেক মেহেরবানি আপনার। হরু, কি হইল ঘটনা? হুজুর, নয়নের মায়ে যে হাড্ডা দিয়ে গেছে, এটা তো আমি আর আমনে দেখছি, আর তোকে দেখে নাই। নয়নের মায়ের শেষ সম্বল হাড্ডাও আমনের কাছে, আর 2টা বাড়ি দলিলটাও আমনের কাছে। অন্যরা 2টা বাড়ি না সাইডে যাইবে কোথায়? আরে, তুই তো আমার সাথে চলতে চলতে মাথার গিলু পাকায় ফেলাইছিস। আমনে যাচ্ছিস, একটু না ভাগলে কেমনে হয়? বাবা নয়ন, মাতবর আমারে 1 বছরের সময় দিছে। মা, আমার কথা তো আর শুনলি না। গলার হারটা দিয়ে এলি, কিছুদিন অপেক্ষা কর, তাইলে সব টের পাবি। বাবা নয়ন, আজ মাতবর আমাকে কইছে রহমত মন্ডলের কাছ থেকে এই বাড়ির দলিল কেনার টাকার জন্য তোমারে নাকি 7 দিন সময় দিছে। কিন্তু তিনি তো আজ আমার মারে 1 বছরের সময় দিছে। হ্যাঁ, তাইলে একটু আগে যে মাতবর সব আমাকে টাইকা কইলেন, কি কইছে? কইছে 7 দিনের মধ্যে যদি তার টাকা না দাও তাইলে তার লাঠিয়াল দিয়া এই বাড়ি দখল করে নিব। শুনছস মা, শুনছস? আমি কইছিলাম না হাতটা নিয়ে যাস না। এখন আল্লাহর দুনিয়াতে এমন মানুষও আছে। আছে মা, আছে। আল্লাহর দুনিয়ায় এমন হারামিও আছে। শোনেন চাচা, যতদিন আমার শরীরে 1 বিন্দু রক্ত আছে ততদিন পর্যন্ত আমি আমার বাপের ভিটা ছাড়ুম না। দেখো বাবা নয়ন, আমি বলি কি, যদি টাকা দিবার না পারো তাইলে ভিটা বাড়িটা ছাইড়া দাও। আমি জানি বাবা, আজ পর্যন্ত ওগো বংশের সাথে ঝগড়া কইরা কেউ পাইরা ওঠে না। মাতবর কইছে 7 দিন পর আমাগো নিয়া তোমাগো বাড়িতে আইব। কি বাবা, তাইলে আমরা এখন আসি, চলেন।
মাতবর, এই ভিটা বাড়ি আমি তোর হাতে কোনোদিনই যাইতে দিব না। বাবা নয়ন, তুমি ভালো করে জানো আমরা এনে কেন আইছি। এখন তোমার উত্তর আমরা সবাই জানবার চাই। কিন্তু এটা অন্যায়, এটা অবিচার। আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাপের ভিটা কাউরে দখল করে নিতে দিব না। দেখি কার কত শক্তি। দেখছেন দেখছেন ওর ব্যবহার। যার 14 পুরুষ আমার বাড়ির গোলাম ছিল, তার এতটা তেজ আমি সহ্য করব না। ওরে বাড়ি ছাড়িয়ে যাইতে কন, নাইলে বাড়ির ভিটে কি করে দখল নিতে হয় তা আমি জানি। মাতবর সাহেব, আপনার সাথে আছে লাঠিয়াল আর আমার সাথে আছে আল্লাহ। আজ এখানে খুনাখুনি হয়ে যাব। এই 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 আয়, আয় কি আবি, আয়। বাবা না, নয়ন, মা, আমার সাথে আমার সাথে আয় না। নয়ন, আমি তোর মা, আমি তোর আদেশ করতেছি, ফালা দা, ফালা ফালা ফালা। নয়ন, ওনাকে সবার যখন একই কথা, তখন আমগো আর কিছুই কর নেই। না মা, তুই এই কথা কইস না। না নয়ন, চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। খোদার দুনিয়া অনেক বড়, নিশ্চয়ই খোদা কোথাও না কোথাও সেই মা বেটার ঠাই করে দেবেন। চল। ঠিক আছে মা, চল। চল। খারান, আপনারা যাইন না। ফুল, তুই এখানে কি চাস? আমি তোমার মাইয়া হইয়া এখানে আসি নাই বাবা, আইসি গ্রামের একজন হইয়া। চলে যা কইতাছি। না, যেই দলিলের জোরে আপনারা তাগো গ্রাম ছাড়া করতে চান, সেই দলিল কি আপনারা কি পয়রা দেখছেন? হ্যাঁ, না তো, তা তো দেখি নাই। তাইলে কোনো প্রমাণ না দেখা কোন আইনে তাগো আপনার গ্রাম থেকে বাড়ি করে দিতেছেন? মাতবর সাহেব সব সময় এইভাবে দলিল বেচা কেনা কইরা থাকেন তো, তাই আর দেখা হয় নাই। মাতবর সাহেব, দলিলটা বাইর করে দেখান তো। এক্ষুনি দেখাইতেছি। ফরমান, দলিল বাইর কর। ও আবার কইতে হয়, এই দেখাইতেছি রায়ন, যত্ন করিয়া রাখছি। এই দলিল তো এই নিয়ে আসলে দলিল কই? এই জন্যই তো আসলে। তাহলে দলিল গেল কোথায়? আমি কেমনে কমু? কালু মাতবর সাহেব, দলিল কোথায়? দলিলটা সবাই দেখান। চুপ করে আছেন কেন? দেখান। পকেটে থুইলাম নাই। মানে দলিলটা তো এইখানেই ছিল। তাইলে কি উইরা গেছে নাকি? মাতবর সাহেব, আমরা এতদিন জানতাম আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে অন্যের সবকিছু দখল করেন, কিন্তু এখন দেখতেছি আপনি চিটিং আরম্ভ করছেন। এইভাবে যদি আমাকে ডাইকা আর কোনোদিন হয়রানি করেন, তাইলে তার পরিণাম খুব খারাপ হইব। বাবা নয়ন, আমগরে ক্ষমা কইরা দিও। নয়নের মা, আমগরে মাফ কইরা দিয়েন। আপনারা ভিতরে যান। এই আপনারা সবাই চলেন, চলেন। মোহাম্মত দেখাইতেছি মজা। মা, এইটা তুই কি করলি ফুল? তুই বাড়ি ফিরে গেলি তো তোর বাবা তো রাস্তা রাখবো না। আমি সব সইতে পারো মা, কিন্তু তোমারে নিয়ে নয়ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তা আমি সইতে পারো না। আল্লাহ জানে মাতবর মাইয়াটার উপর আজ না জানি কি অত্যাচার করে। হুজুরের মতো শিখ না লোকের কাছে দলিলটা নেলে কেডা? তারা দলিল কোন জায়গা? দলিল কোন জায়গা? নয়ন, তুই আর এই নিয়ে কোনো বাড়াবাড়ি করিস না বাবা। আমি
পৃথিবীর সবকিছু হারাইতে পারুম, কিন্তু তরে হারানোর ব্যথা আমি সইতে পারুম না বাবা, সইতে পারুম না। নয়ন, আমি মাদবা সাহেবের কথা দিচ্ছি, জীবন দেওয়া হলো, আমি সেই কথা রাখুন বাবা। নয়ন, বাবা নয়ন, আসো নাকি? বাবা নয়ন, মাতবর সাহেব তোমার মায়ের কথা মতন নতুন দলিল তৈরি করে আনছেন। তোমার মায়ের টিপ সেটাই না দাও। নাও। মা, এই যে দলিল, ল টিপসই দিয়ে দে। কি হয়েছে মা? ঠিক আছে, টিপসটা ফুটে রয়েছে। বাবা নয়ন, আইজি যে তোমাকে বাড়িটা ছাইরা দিতে হয়। ঠিক আছে, আমরা আইজি চলে যাবো। তাইলে আমরা যাই। চলেন মাতবর সাহেব। চল মা, আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাই। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাকে ঠাই হইবই। চল মা, চল। মা, 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 ও মা, মা, ও মা, মা রে, ও মা, মা, ও বাবা, আমি নয়নের মারে দেখতে যাবো। না, তুই যেতে পারবি না। আয়, বাবা, আয় করতে দে। আমারে ছেড়ে দেবো। আমি নয়নের কাছে যাবো, আমি নয়নের মারে দেখতে যাবো। বাবা, মা, মা গো, আমি যে তোর কোনো সুখ দিতে পারলাম না রে মা, তোর কোনো স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না মা, আমারে তুই ক্ষমা করে দিস মা, আমারে তুই ক্ষমা করে দিস মা, আমারে ক্ষমা নয়ন, তুই এখানে কি চাস? চাই আমার মায়ের গলার হার, আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। হার? তোর মার হার আমি পাবো কোন জায়গায়? হয় হয়, আমি তো কোনো হার। চুপ মিথ্যাবাদী, আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর, আমার মায়ের গলার হার আমারে ফেরত দে। এই তোরা কেনা কোথায় আসো?
মাতবর সাহেব খুন করিয়ে ভালাইলেন? এইসব খুন কি আমি করছি নাকি? খুন করছে নয়ন। খুন 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 খুন! এই কেটা কোথায় আসো? এই, তোরা দেখতেছিস কি? ওরা ধর, ওরা পুলিশের কাছে নিয়ে যা। আমি খুন করি নাই, নিয়ে যা। আমি খুন করি নাই, আমি খুন করি নাই। স্যার, স্যার, আমি খুন করি নাই স্যার, বিশ্বাস করুন স্যার, আমি খুন করি নাই স্যার। আমার সামনে কান্নাকাটি করে কোনো লাভ নেই, যা বলার আদালতে গিয়ে বলবে। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি নয়নের আত্মপক্ষ সমর্থন করে আর কিছু বলার আছে কি? কি আর কমু হুজুর, আমার কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী ওই উপরওয়ালা। আপনারা যদি আমার দোষী মনে করেন তাহলে তাহলে আমারও যা খুশি শাস্তি দেন হুজুর, যা খুশি শাস্তি দেন। আমার খুব আফসোস লাগতেছে, পোলার ফাঁসি হইবে। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত আসামি নয়নকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। একটু সবার মারেন কে? হারাম জাদা, কি উকিল ঠিক করছিস? মোর কি দোষ? উকিল তো বড়টাই দোষলাম, এর পরেও তো নয়নের ফাঁসির ব্যবস্থা করতে পারলাম না। আইন হয়তো নয়নের ফাঁসি দেবার পারে নাই, কিন্তু আমার আদালত নয়নের ঠিকই ফাঁসি দিছে। আমি ঠিক বুঝলাম না। আদালতের এই সাজার কথা কাল পত্রিকায় প্রকাশ হোক আর না হোক, আমাগো এলাকায় যে পত্রিকা যায় সেই পত্রিকায় নয়নের ফাঁসির খবরই প্রকাশ হবে। আমার এলাকার লোক জানবে মাধবরের শত্রু শেষ হইছে, আর ফুল জানবে নয়নের ফাঁসি হয়ে গেছে। আমি বিশ্বাস করি না আমার নয়নের ফাঁসি